সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রবাল প্রতিম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর সোনার তরী কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আজ ডুব দেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের এক অবিশ্বাস্য সৃষ্টির গভীরে, যার নাম সোনার তরী। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা জীবন আর সময়কে নিয়ে লেখা এক গভীর উপাখ্যান। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা আসলে এই কবিতার একেবারে মূল কথা। একবার ভাবুন তো, কি হবে যদি একজন শিল্পীর সেরা কাজগুলো চিরকাল থেকে যায়, কিন্তু সেই শিল্পী নিজেই সময়ের স্রোতে হারিয়ে যান? এই ভাবনাটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা সোনার তরী নিয়ে। জানেন, 100 বছরেরও বেশি সময় ধরে এই কবিতাটা তার রহস্য আর গভীরতা দিয়ে মানুষকে ভাবিয়ে চলেছে। চলুন আজ এর রহস্যের পর্দাটা একটু সরানোর চেষ্টা করা যাক। তো সোনার তরী কবিতাটা এত স্পেশাল কেন? দেখুন, এটা শুধু সোনার তরী কাব্যগ্রন্থের টাইটেল কবিতা নয়, এটা আসলে কবির নিজের জীবন দর্শনকেই যেন তুলে ধরে। বছরের পর বছর ধরে এর কত যে ব্যাখ্যা হয়েছে তার কোনো শেষ নেই। আর এর যে ছন্দ অসাধারণ। বেশ, এবার চলুন সরাসরি কবিতার গল্পে ঢুকে পড়া যাক। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, একজন কৃষকের কথা, যিনি তার ক্ষেতে একদম একা দাঁড়িয়ে আছেন। ফসল কাটা হয়ে গেছে, কিন্তু চারপাশ থেকে যেন বিপদ ঘনিয়ে আসছে। এই লাইনটা দিয়েই কবিতাটা শুরু হচ্ছে। ভাবুন একবার, আকাশে মেঘ ডাকছে, ঝমঝম করে বৃষ্টি নামবে, কি একটা থমথমে ভয়ের পরিবেশ। শুধু এই একটা লাইনে কিন্তু পুরো ছবিটা চোখের সামনে এনে দেয়। আর এই ভয়ঙ্কর পরিবেশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নিঃসঙ্গ কৃষক। তার সম্বল বলতে শুধু ওই এক টুকরো জমি আর তার ফসল। এই একাকিত্বের অনুভূতিটা পুরো দৃশ্যটাকে আরও বেশি করুণ করে তুলেছে, তাই না? তাইলে ছবিটা কি দাঁড়ালো? একজন একা কৃষক, তার সারা জীবনের পরিশ্রমের ফসল, মানে ওই সোনার ধান, আর সামনেই একটা বিধ্বংসী ঝড় এগিয়ে আসে। তার সব পরিশ্রম কি শেষ পর্যন্ত ভেসে যাবে? ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক সেই হতাশার মুহূর্তে গল্পের মোড়টা ঘুরে যায়। নদীর জলে হঠাৎই এক আশার আলো দেখা যায়, যদিও সেটাও বেশ রহস্যময়। কৃষক দেখছে দূর থেকে গান গাইতে গাইতে একজন মাঝি নৌকা বেয়ে এগিয়ে আসছে। তাকে দেখে কৃষকের মনে হচ্ছে মুখটা যেন চেনা। কে এই রহস্যময় মাঝি? কৃষক কিন্তু আর এক মুহূর্ত অপেক্ষা করে না। এই মাঝিকেই দেখেই তার মনে হয়েছে এই হয়তো তার বাঁচার একমাত্র উপায়। তাই সে আকুল হয়ে চিৎকার করে তাকে তীরে আসতে অনুরোধ করে। এবার আমরা কবিতার সবচেয়ে নাটকীয়, সবচেয়ে করুণ অংশে চলে এসেছি। কৃষক আর মাঝির মধ্যে যে কথাগুলো হয়, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কবিতার আসল অর্থ। লক্ষ্য করুন, কৃষক কিন্তু মাঝিকে নিজের জন্য ডাকছে না। তার একটাই অনুরোধ, তার জীবনের সব সঞ্চয়, তার সোনার ধান মাঝি যেন তার নৌকায় তুলে নেয়। তার কাছে নিজের চেয়েও তার সৃষ্টির দাম অনেক বেশি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। কৃষক তার সমস্ত ফসল, তার পরিশ্রমের প্রতিটি কণা ওই নৌকায় বোঝাই করে দেয়। তারপর সে নিজের জন্য একটু জায়গা চায়। আর ঠিক তখনই আসে সেই হৃদয় ভেঙে দেওয়া উত্তরটা। মাঝি সাফ জানিয়ে দেয়, নৌকায় আর জায়গা নেই। কৃষকের সোনার ধানেই নৌকাটা কানায় কানায় ভরে গেছে। অর্থাৎ সৃষ্টিকে গ্রহণ করা হলো, কিন্তু স্রষ্টার কোনো জায়গা হলো না। এতক্ষণ তো আমরা কবিতার আক্ষরিক গল্পটা শুনলাম, কিন্তু এর গভীরে যে একটা বিরাট দর্শন লুকিয়ে আছে, চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। কবিতার আসল রহস্যটা এখানেই। এখানে কৃষক আসলে শিল্পী বা যে কোনো স্রষ্টা।
তার সোনার ধান হলো তার সৃষ্টি, তার সারা জীবনের কাজ। আর সেই রহস্যময় মাঝি, সে আর কেউ নয়, স্বয়ং মহাকাল বা সময়, যা সৃষ্টিকে ভবিষ্যতের দিকে বয়ে নিয়ে যায়। এই মহাকাল আসলে এক নির্মম সত্যি। এটা এমন এক শক্তি যার কাছে ব্যক্তির কোনো মূল্য নেই। সে উদাসীন। সে শুধু সেরা সৃষ্টিটাকেই গ্রহণ করে, স্রষ্টাকে নয়। শিল্প হয়তো বেঁচে থাকে, কিন্তু শিল্পী সময়ের স্রোতে হারিয়ে যায়। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়? আমরা চলে যাওয়ার পর আমাদের কোন জিনিসটা আসলে টিকে থাকবে? কবিতাটা আমাদের এই কঠিন সত্যিটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কবিতার এই শেষ লাইনটা যেন এক কথায় পুরো গল্পটা বলে দেয়। কৃষকের যা কিছু ছিল তার সমস্ত অর্জন ওই সোনার তরীটা নিয়ে চলে গেল, আর সে একা পড়ে রইল শূন্য নদীর তীরে। এটাই হলো কবিতার মূল শিক্ষা। শিল্পীর কাজ মহাকালের নৌকায় ঠিকই জায়গা পেয়ে যায়, কিন্তু শিল্পীকে এই পৃথিবীতেই থেকে যেতে হয়। আমাদের কাজ অনেক সময় আমাদের থেকেও বড় হয়ে ওঠে।